গভর্নমেন্টের মাননীয় চিফ অ্যাডভাইজার আজকে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের জন্য ঢাকা থেকে গতকাল রাতে আসেন এবং আজকে পুরোটা দিনই তার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে উনি ছিলেন। সেখানে নেতৃস্থানীয় যারা এসছেন, ওয়ার্ল্ডের নেতৃস্থানীয় লিডার, তাদের সবার সাথে ওনার কথা হয়েছে এবং এখানে উনি একটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? দুবাইয়ের প্রধান উপদেষ্টা বাংলাদেশে এসে যে বক্তব্যগুলো দিলেন ডক্টর ইউনূস এবং আমাদের সেনাপ্রধান ভাই, তারা আসলেই ডক্টর ইউনূসের সাথে কি কোনো কথা বলছে নাকি শুধু নিজেরাই এসে কথাগুলো বলছে? দেখেন, যেহেতু দুবাইয়ের, তো আরেকটা কথা বলতে চাই, এখানে কিন্তু আমাদের মোদির হাত থাকতে পারে, আর মোদির হাত থাকা মানে কিন্তু পুরোপুরি শেখ হাসিনার একটা হাত। তো যাই হোক না কেন, শেখ হাসিনা যা চেষ্টা করুক না কেন, বাংলাদেশকে কোনোভাবেই কোনো কিছু করতে পারবে না, কারণ বাংলাদেশ একত্র হয়ে এবং একসাথে হয়ে কাজ করবে। তো যাই হোক না কেন ভাই, আপনি একটা কথা জানেন যে এই আওয়ামী লীগ কিন্তু নানানভাবে আমাদের বাংলাদেশকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। কারণ আপনি জানেন যে স্বৈরাচারী শেখ হাসিনা 5ই আগস্টে পালিয়ে গেছে, তার সান্ডা বান্ডা তো এখনও বাংলাদেশে আছে। যেমন কাফি ভাইয়ের বাসভবনে আগুন দেওয়ার পিছে পুরোপুরি কাদের হাত, সেটা আপনি একটু কমেন্ট বক্সে জানান। আর একটা কথা বলতে চাই, এখন সমন্বয়ক ভাইদের যে বাসভবনে দেখবেন আগুন পুড়ে গেছে, ওইটা হয়েছে, এখানে পুরোপুরি দেখবেন যে কাদের হাত, স্বৈরাচারীদের হাত। তো যাই হোক না কেন ভাই, বাট তার আগে একটা ছোট্ট অনুরোধ করতে চাই, পুরো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। গভর্নমেন্টের মাননীয় চিফ অ্যাডভাইজার আজকে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের জন্য ঢাকা থেকে গতকাল রাতে আসেন এবং আজকে পুরোটা দিনই তার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে উনি ছিলেন। সেখানে নেতৃস্থানীয় যারা এসছেন, ওয়ার্ল্ডের নেতৃস্থানীয় লিডার, তাদের সবার সাথে ওনার কথা হয়েছে এবং এখানে উনি একটা কোশ্চেন অ্যান্সারের মতো করে উনি সেশনে কথা বলেছেন। আমরা সেটার আপনাদেরকে ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। আর এছাড়াও উনি আজকে ইউএইর হেলথ মিনিস্টারের সাথে কথা হয়েছে এবং ইউএই ট্রেড মিনিস্টারের সাথে কথা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট হচ্ছে যে ইউএই, আপনারা জানেন ইউএইর কয়েকটা পোর্ট কোম্পানি বাংলাদেশে, তারা চিটাং পোর্ট কিছু টার্মিনাল ম্যানেজ করতে চাচ্ছিল এবং সে নিয়ে আমাদের সাথে তাদের কথাবার্তা হচ্ছে। তো সেই আলোকেই প্রফেসর ইউনূস ইউএইর কোম্পানিগুলোকে বলছিলেন যে তারা যাতে বাংলাদেশে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে। সেই আলোকে আজকে ইউএইর ট্রেড মিনিস্টার প্রফেসর ইউনূসকে প্রপোজাল দিয়েছেন যে তারা বাংলাদেশে একটা ইপিজেড করতে চায়, এক্সপোর্ট প্রসেসিং জোন। এবং সে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় চিফ অ্যাডভাইজার নীতিগতভাবে সম্মতি দিয়েছেন যে হ্যাঁ, আমরা চাচ্ছি তারা আসলে যেটা হবে, ইউএর কোম্পানিগুলো অনেক বড়, তারা দে ক্যান ব্রিং লট অফ ইনভেস্টমেন্ট এবং এটার ফলে প্রচুর জব তৈরি হবে। আশা করা যায় এই বিষয়ে সামনে আরও অনেক বেশি কাজ হবে। আজকে এছাড়াও প্রফেসর ইউনূস বাংলাদেশি কমিউনিটি মেম্বারদের সাথে কথা বলেন। আপনারা কেউ এখানে ছিলেন, আমি এটা নিয়ে এলাবোরেট করবো না, বাট অনেকগুলো বিষয় এসছে, ভিসা সংক্রান্ত বিষয় এসছে, স্কিল লেবারের অনেক বিষয় এসছে, আমাদের প্রবাসী ভাই বোনরা যে সমস্ত সমস্যাগুলো ফেস করেন এখানে, সেই বিষয়গুলো এসছে এবং একটা ডিসকাশন ছিল। 12-13 জনের মতো, আমি বলবো 13 জনের মতো স্যারকে কোশ্চেন করেছেন। স্যার যথাসাধ্য চেষ্টা করেছেন সবগুলো কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য। আর আজকের মতো দিনের সমাপ্তির পরে কালকে সকালে প্রফেসর ইউনূস ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। তো আশা করা যায় কালকে বিকালে আমরা ঢাকায় পৌঁছাবো। এই ছিল ওনার এটা ইউএইর এটা সফর। আপনারা জানেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রফেসর ইউনূসকে অনেকদিন ধরে দুবাই গভর্নমেন্ট চাচ্ছিলেন যে উনি যাতে অ্যাটেন্ড করে এবং দুবাইয়ের খুব নাম ইনফ্লুয়েন্সিয়াল প্রিন্সেস শেখ লতিফা, উনি ইভেন ড্যাভোসে স্যারকে যে নিজের থেকে তাকে ইনভাইটেশন দিয়েছিলেন। আর একটা বিষয় আমরা দেখছি যে নিউজ অনেক গণমাধ্যমে এসছে, ফেসবুকে আমরা দেখছি, সেটা হচ্ছে যে আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনূসের কথা হয়েছে কিনা। আমরা বলছি হ্যাঁ, কথা হয়েছে, বাট এই বিষয়ে আমরা পরে আপনাদেরকে আরও ডেভেলপমেন্ট জানাবো। আমরা একটু কনফার্ম করতে পারি ওনার সাথে আলোচনা হয়েছে এবং এটার পুরো ডিটেলসটা আমরা আপনাদেরকে জানাবো।
আসলে যে প্রশ্নটা করতে চাই যে এই যে সফর এটা নিয়ে কিন্তু আমাদের এখানকার যারা বাংলাদেশ কমিউনিটি আছে কিংবা দেশে যারা আছে তাদের কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল, যারা একটা আকাঙ্ক্ষা সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে আপনারা মানে ভিসাবদ্ধ এবং অনেক অনেক বিষয় যেগুলো ছিল, যার ফলে যেটা কি একটা গভর্নমেন্টের সাথে একটা দূরত্ব হয়ে যায় এবং এই দূরত্বর আসলে ইম্প্যাক্টটা পড়ছিল, নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ছিল যারা বাংলাদেশি ভাই বোন যারা এই ইয়েতে আছেন, কি যেন ইউনাইটেড আরব আমিরাতে আছেন। প্লাস হচ্ছে যে ইউএই আপনারা জানেন বাংলাদেশের একটা বড় বাংলাদেশি যারা বাইরে কাজ করেন তাদের জন্য একটা বড় জব ডেস্টিনেশন। তো এই জব মার্কেট হিসাবে এটাও কিন্তু অন্যান্য অনেক দেশের থেকে প্রচুর লোকজন আসছে, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের থেকে এটা গ্র্যাজুয়ালি কমছিল। তো আমরা এই বিষয়ে আসলে আমরা প্রফেসর উদ্যোগ নিয়েছেন, আমরা অনেকের সাথে কথাবার্তা বলছি, যখন এটা এই বিষয়ে রেজাল্ট হবে আপনারা জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে স্যার, এখানে স্যার যে জিনিসটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে প্রায় 12 লক্ষ প্রবাসীরা বসবাস করেন। বিশেষ করে এখানে অনেক প্রবাসী আছে যারা ফ্যামিলি, তাদের হাজব্যান্ড ওয়াইফের এখানে ভিসা আছে, কিন্তু অনেক সময় যে ওয়াইফ থাকে প্রেগনেন্সি হলে সে দেশে যাওয়ার পরে বাচ্চা হয়েছে বাংলাদেশে, কিন্তু ভিসা এখন ফ্যামিলি ভিসাটাও কিন্তু এখানে বন্ধ। এখানকার যে অনেক ফ্যামিলি আছে তারা চাচ্ছেন অ্যাটলিস্ট যে ফ্যামিলি ভিসাটা আছে সেই ভিসাটা যাতে চালু হয়, যাতে ফ্যামিলিটা মানে হাজব্যান্ড এখানে চলে আসলে বাট তার বাচ্চাটা আসতে পারছে না, এই ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আর একটা ভিসা হচ্ছে এখানকার যে নাবিক আছে, নাবিকদের ভিসা নাবিকদের যে ট্রান্সফারের ক্ষেত্রে এটাও কিন্তু খুব স্যার জটিল একটা বিষয়। এই দুইটা এবং ইন্টারনাল যে ট্রান্সফার, এই প্রত্যেকটা বিষয়ই আমরা শুনছি। আমরা এই প্রফেসর ইউনূস নিজের থেকে আজকে বাংলাদেশি কমিউনিটি ভাই বোনদের কাছ থেকে তাদের যেগুলো সমস্যা যেগুলো তারা ফেস করছে উনি নিজে শুনছেন। তো এটা সঠিক সময়ে এটা আসলে টেক আপ করা হবে আমরা বলছি। কিন্তু দেখা আপনার এটা বুঝতে হবে যে এটা একটা পুঞ্জীভূত একটা সমস্যা। সেই 2012 সালের থেকে এই সমস্যাটা শুরু, একদিন না, এই 12টা বছর হয়ে গেছে। তো উনি এটা টেক আপ করেছেন, উনি এটাকে নিয়ে আস্তে আস্তে সবার সাথে কার সাথে কথা বলতে হয়, কীভাবে এটা ডিল করতে হয়, সবগুলো প্রত্যেকটা এভিনিউ এক্সপ্লোর করা হয়েছে। কারণ স্যার আমার একটা প্রশ্ন ছিল, আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে যখন বাংলাদেশের জন্য আন্দোলন চলছিল, এখানে যারা গ্রেফতার হয়েছিল তারা এখন বাংলাদেশে ফেরত চলে গেছে। এখন আপনারা কি জানেন পক্ষ লোক থাকে বিপক্ষে লোক আছে। যখন আন্দোলন চলছিল তখন আরব আমিরাতে যেমনটা বাংলাদেশি ছাত্র ছাত্রী কিংবা জনতার পক্ষে লোক ছিল, তেমনই বিপক্ষে লোকও আছে। এদেরকে কি আপনারা চিহ্নিত করতে পেরেছিলেন? এবং এমনও আছে মুখোশধারী অনেকে আছে যারা আমাদের সাথে বসে ছবি তুলে আমাদের সাথে ঘুরে, বা আমরা বাংলাদেশ থেকে কোনো কেউ আসছে তার সঙ্গে সখ্যতা তৈরি করতে চায়, তারা যে ওই লোকগুলো না, সেগুলো কি আপনারা মানে ক্লিয়ার করতে পারছেন? এটা আসলে মানে অনেক সময় এই যে মুখোশধারী বা এগুলোর অনেক ক্ষেত্রে এই জবটা আপনাদের, কার কি রোল ছিল আপনারা যারা জার্নালিজম করছেন আপনাদের এটা জানানো উচিত। আমরা গভর্নমেন্টের তরফ থেকে এটা করলে ভাববে যে আমরা আমাদের নাগরিকের উপর সার্ভেইলেন্স করছি, এটা আসলে দৃষ্টিকূট হয়। আপনারা জানান কী হয়েছে, কিভাবে হয়েছে, এটা আপনাদের দায়িত্ব। কিভাবে বাংলাদেশের এই যে যারা নৈতিক একটা আন্দোলন করতে গেলেন, যাদেরকে দেখেন যে তাদেরকে জেল জরিমানা হলো, অনেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হয়ে গেছে। প্রফেসর ইউনূস এটা ইন্টারভেন করার কারণে উনি আবুধাবি এবং ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদকে ফোন করার কারণে এরা মুক্তি পেয়েছেন এবং এরা বাংলাদেশে, আমাদের ভাই বোনরা বাংলাদেশে ফিরে এসেছেন। কিন্তু কী পরিপ্রেক্ষিতে এই আন্দোলনটা হলো, কার কী রোল ছিল, সেটা আমি বরঞ্চ আপনাদেরকে বলবো। এটা সাংবাদিকের দায়িত্ব এটা করা। আমাদের তরফ থেকে অনেক সময় এগুলো করতে গেলে মানুষের এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয় যে আমরা আমাদের ভাই বোনদেরকে সার্ভেলেন্সি করছি। আপনারা করেন মুখোশ, আপনারা যারা এগুলো করেছে, বাংলাদেশি মানুষকে যারা জেল জরিমানায় দিয়েছে, হেল্প মানে দেওয়ার কাজটা করিয়েছে, তাদের ব্যাপারে আপনারা আমার মনে হয় আরও বড় রোল প্লে করার সুযোগ আছে। আসলে এটা আরেকটু ক্লিয়ার করলে এরকম হয় যে যারা আমরা যেমন বাংলাদেশ থেকে একটা ঘটনা আসছিল রেমিটেন্স শাটডাউন করার জন্য, আমরা যারা রেমিটেন্স শাটডাউনের পক্ষে কথা করেছি তাদের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়া লোকগুলা এবং আমাদের নামে লিস্ট করে দেওয়া লোকগুলা কিন্তু দেখি আমাদের উপদেষ্টারা আসলে ওনাদের থেকে ক্র্যাশ নিচ্ছে, ওনাদের সাথে করছে। আসলে এটা অনেক সময় এই জন্যই আপনাদের জার্নালিজমের এটা দায়িত্ব, আপনারা সবাইকে জানান। কেননা দেখেন আমরা ঢাকা থেকে আসি, আমার পক্ষে সবসময় আউটসাইড সব জানা সম্ভব না, ঠিক আছে? ঢাকা থেকে একজন অ্যাডভাইজার আসেন, অ্যাডভাইজারের 1000টা কাজ থাকে, আর একটা কাজ হচ্ছে এখানে এসে তারপরে তখন যদি ভুল লোক যদি তার কাছে কেস নিয়ে আসে, অনেক সময় হয় কি ওয়েটিং স্ক্রিনিংয়ে ধরা পড়ে না। আপনারা যদি এইখানে খুব বলিষ্ঠ রোল প্লে করেন, আমাদেরকে জানান যে কি হয়েছিল,
কিভাবে হলো, এটা তো আমাদের জন্য খুবই সম্মানহানিকর, ঠিক না? আমাদের ভাই বোনরা একটা নৈতিক প্রোটেস্টের কারণে ইয়ে হবে। তো আমরা চাই যে আপনারা এই বিষয়ে আমাদেরকে জানাবেন বা কে সরকারের দেওয়া যায়, এটা আলাদাভাবে প্রবাসীদের জন্য আইন করার প্রয়োজন নেই। প্রবাসীরা প্রচলিত আইনেই দেশের অন্য নাগরিকরা যেভাবে সুরক্ষা পায় সেরকম সুরক্ষা পাইতে পারে। আপনি দেখবেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছে তারপর থেকে তারা কিন্তু প্রবাসীদের অবদান প্রকাশ্যে নানাভাবে স্বীকার করছে এবং তাদের যে সমস্যাগুলো আছে এগুলো সমাধানের চেষ্টা করছে। সমস্যার কিন্তু সমাধানের প্রথম ধাপ হচ্ছে সমস্যাটাকে মেনে নেওয়া, স্বীকার করা। আগে আমরা দেখেছি যে প্রবাসীদের সমস্যাটাকে মেনেই নিত না, এখন কিন্তু সমস্যাগুলো অ্যাকনোলেজ করে একটা একটা করে সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে। আপনার মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে একটা বড় জটিলতা ছিল প্রবাসীদের, প্রায় 4 লক্ষ পাসপোর্ট মেশিন রিডেবল প্রবাসীদেরকে দেওয়া হয়েছে। বিমানবন্দরে তাদের যাতায়াত সহজ করার জন্য, তাদের হয়রানি কমানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসীরা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটা বাংলাদেশের অনেক প্রবাসীর একটা বড় দাবি, তারা যেন ভোট দিতে পারে, কারণ দেশের সব নাগরিকের মধ্যে তাদেরও কিন্তু ভোট দেওয়া হচ্ছে। এই ভোট প্রবাসীদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করে তাদের ভোট দেওয়ার বিষয়টা নিয়ে সরকার কাজ করছে। প্রবাসীরা যাতে দেশে আরও করে বেশি করে বিনিয়োগ করতে পারেন, তাদের রাষ্ট্রযুদ্ধ অর্থ তারা যাতে দেশে বিনিয়োগ করতে পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বিষয়ে কিন্তু অনেকগুলো উদ্যোগ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এবং আজকেও যে কমিউনিটি এঙ্গেজমেন্টটা এখানে আলোচনা হয়েছে সেখানে আপনার বলা হয়েছে যে বাংলাদেশ বিমানের যে ভাড়ার যে বিষয়টা, দেশে যদি বিমানে যারা যাতায়াত করেন ক্লাস্টারের মাধ্যমে টিকিট কিনে নিয়ে অনেকে পরে প্রবাসীদের কাছে অনেক বেশি দামে বিক্রি করেন, সেটা যাতে না হয়। আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন, বুঝছেন যে হ্যাঁ, উপদেষ্টা আমাদের যে দুবাইয়ের যে সচিব সাহেব আছেন তিনি কিছু গুরুত্বপূর্ণ কথাও রাখছেন। বাট পুরো ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।